আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায়। দর্শক, আমি যে হেডলাইনটা দিয়েছি, ডলার সংকটে রক্তচোষা হাসিনার ক্ষমতা যায় যায়, এর একটা তাৎপর্য আছে। আপনারা হয়তো অনেকেই আন্দাজ করতে পারছেন, আবার অনেকেই পারছেন না। যদিও বাংলাদেশে একটি আন্দোলন চলমান, এই চলমান আন্দোলনের কারণে শেখ হাসিনার গদিতে বেশ বড় একটা ধাক্কা দেওয়া হয়েছে। যদিও সেই ধাক্কায় শেখ হাসিনার পতন ঘটেনি, শেখ হাসিনার ক্ষমতা চলে যায়নি, কিন্তু সামনে যে ধাক্কাটি আসতে যাচ্ছে সেটি হচ্ছে অর্থনৈতিক ধাক্কা, এবং এটি মূলত ডলারের ধাক্কা। এই ডলারের ধাক্কাই শেখ হাসিনাকে ফেলে দিতে পারে, এবং সেই সম্ভাবনা আদৌ উড়িয়ে দেওয়ার নয়। সেটি আপনাদের কাছে এখন আমি ব্যাখ্যা করব। আপনারা নিশ্চয়ই জানেন যে চলমান আন্দোলনের কারণে বাংলাদেশে প্রায় এক সপ্তাহ কোনো ইন্টারনেট ছিল না, এবং টেলিযোগাযোগ টেলিকমিউনিকেশন একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এই ইন্টারনেট শাটডাউন এবং টেলিকমিউনিকেশন শাটডাউনের কারণে বাংলাদেশের অভ্যন্তরে এবং বাংলাদেশের বাইরে বাংলাদেশ রিলেটেড যত রকম অর্থনৈতিক ব্যবস্থাপনা আছে সব কিছুকে একেবারে যে ধ্বংস করে ফেলেছে তা বলবো না, তবে অ্যাবাউট 50% বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল প্রভাব পড়েছে। তো এর ভিতরে সবচেয়ে যে বিষয়টা বেশি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে প্রবাসী আয়। আর এই প্রবাসী আয় নিয়েই মূলত সবাই আলোচনা করছে, অন্যান্য অর্থনৈতিক মন্দা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না। তো এই আলোচনাটা, এই ডলারের আলোচনাটা বা প্রবাসী আয় রেমিটেন্সের আলোচনাটা কেন আসলো এই কারণে যে এই শাটডাউনের ফলে এক সপ্তাহ প্রবাসী আয় 70% কমেছে। আপনারা বেশ কয়েকটি নিউজ জানেন। একটা নিউজে বলা হয়েছে যে গত 6 দিনে যে পরিমাণ রেমিটেন্স এসছে এটি স্বাভাবিক একদিনের তুলনায়, সাধারণত একদিন যেটা আসে সেই একদিনের স্বাভাবিক রেমিটেন্সের সমানও না। আর আরেকটা নিউজে এসছে যে রেমিটেন্স 70% কমেছে। আরেকটা নিউজে এসছে যে জুলাই মাসে রেমিটেন্স কমেছে $1 বিলিয়ন। আপনারা জানেন যে প্রবাসী আয় থেকে বাংলাদেশে প্রবেশ করে প্রতি মাসে অ্যাবাউট $2 বিলিয়ন। তো অ্যাভারেজ যদি $2 বিলিয়ন হয়, তাহলে এই জুলাই মাসে $1 বিলিয়ন রেমিটেন্স কমে যাওয়ার কারণে আমরা বলতে পারি যে 50%, অর্থাৎ 50% রেমিটেন্স কমে গেছে জুলাই মাসে। এর ভিতরে আজকে 1 আগস্ট বা 31 জুলাই আরেকটা নিউজ এর সাথে যুক্ত হয়েছে। এটা ডেইলি স্টার এসছে, আমি জানি না কোনো বাংলা পত্রিকা এসছে কিনা। সেটি হচ্ছে ইন্টারন্যাশনালি এই পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনৈতিক রেটিং যে সমস্ত কোম্পানি দেয় তার মধ্যে শীর্ষ একটি কোম্পানি হচ্ছে S&P। এই S&P তারা বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে আমি যে কথাগুলো বললাম, যে এই যে কোটা সংস্কার আন্দোলন কিংবা বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনের মধ্যে অনেক কিছু জড়িত। এই যে প্রশাসনকে ব্যবহার করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে, পুলিশ, বিজিবি, র্যাব এবং সেনাবাহিনীকে ব্যবহার করে উপরে হেলিকপ্টার উড়িয়ে নিজের দেশের জনগণকে নিজের দেশের বাহিনী দিয়ে গুলি করে হত্যা করেছে। এই সমস্ত বিষয় তো আছেই। এর ভিতরে
বাংলাদেশে জুলাই মাসে রেমিটেন্স অ্যাভারেজ 50% কমেছে। তো এই রেমিটেন্স 50% কমা আরেকটি কারণ। এই সব মিলিয়ে S&P তারা বাংলাদেশের রেটিং কমিয়ে দিয়েছে। বাংলাদেশের আগের রেটিং ছিল BB+, BB-, যেটা B+ থেকে ভালো। তো B+ বা B-, বাংলাদেশের মতো এইরকম অর্থনীতির দেশ যদি আমরা দুই একটা খোঁজার চেষ্টা করি তাহলে হয়তো উগান্ডা কিংবা রুয়ান্ডাকে আমরা বলতে পারি। উগান্ডার বর্তমান অর্থনৈতিক রেটিং হচ্ছে B+, B-। উগান্ডার বর্তমান অর্থনৈতিক রেটিং হচ্ছে B-, যেটা বাংলাদেশের ছিল, অর্থাৎ BB-। বাংলাদেশের হয়তো BB-, কিন্তু উগান্ডার B-। এখন বাংলাদেশকে B+ দেওয়ার কারণে বাংলাদেশ আরেকটা দেশের সাথে তুলনা করা যায়, সেটা হচ্ছে রুয়ান্ডা। রুয়ান্ডার বর্তমান অর্থনৈতিক রেটিং হচ্ছে B+। তো B+ আসলেই এত খারাপ একটি রেটিং যে বাংলাদেশ খুব রিস্কি একটা জোনে আছে অর্থনৈতিকভাবে, যেটিকে আমরা অলমোস্ট রেড জোন বলতে পারি। এটা ডেইলি স্টার বলেছে যে বাংলাদেশ খুব রিস্কি অবস্থায় আছে। তো এই রিস্কি অবস্থাটা আমরা কিভাবে বুঝতে পারি? আপনারা যারা ইউরোপ আমেরিকায় থাকেন আপনারা জানেন যে ক্রেডিট স্কোর বলে একটা ব্যাপার আছে এই ইউরোপ আমেরিকার অর্থনীতিতে। পার্সোনাল আপনার যে লাইফ, এই পার্সোনাল লাইফ স্টাইলে আপনি যত কিছু কেনাকাটা করেন, কেনাকাটা করতে গেলে আমরা বিভিন্ন সময় ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলো ব্যবহার করি। বাড়ি কেনার ক্ষেত্রে, বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে, গাড়ি কেনার ক্ষেত্রে, হ্যাঁ, আমরা এই সমস্ত ক্রেডিট ব্যবহার করি। তো স্পেশালি বাড়ি কেনার সময় সব ক্ষেত্রেই বেশি লাগে, বাট বাড়ি কেনার সময় এটা বেশি, অতিমাত্রায় বেশি লাগে, কারণ আপনার ক্রেডিট স্কোর চেক করা ছাড়া আপনাকে ব্যাংক লোন দেবে না। তো আবার আপনারা যারা বাড়ি বা গাড়ির সাথে জড়িত না, অ্যাটলিস্ট আপনারা তো ফোন কোম্পানির সাথে জড়িত, যেমন T-Mobile, ভ্যারাইজন, AT&T, এরকম লাইকা, হ্যাঁ, এরকম বিভিন্ন কোম্পানির সাথে আপনারা জড়িত। তো আপনি T-Mobile যখন কোনো একটা নতুন ফোন নিতে যাবেন এবং প্লাস লাইন সংযোগ নিতে যাবেন, তখন দেখবেন যে একই স্যামসাং 24 আলট্রা বা অ্যাপল 14 Pro Max, হোয়াটএভার লেটেস্ট মডেল যেগুলো আছে, এগুলো যখন আপনি কিনতে যাবেন দেখবেন যে একজনের কাছ থেকে ডাউন পেমেন্ট এক রকম নেওয়া হচ্ছে। কারোর কাছ থেকে $50 নেওয়া হচ্ছে, কারোর কাছ থেকে কিছুই নেওয়া হচ্ছে না, আবার কারোর কাছ থেকে 200, কারোর কাছ থেকে 300 নেওয়া হচ্ছে, যদি ফোনটার দাম 1100, 1200, 1300 হয়। তো একই ফোন, দাম একই, সব কিছু ঠিক আছে, সবাইকেই লোনের মাধ্যমে ফোনটা দেওয়া হচ্ছে, কিন্তু ডাউন পেমেন্ট একজনের কাছ থেকে এক রকম নেওয়া হচ্ছে। কারণটা কি? কারণ একটাই, সেটা হচ্ছে ক্রেডিট স্কোর। যার ক্রেডিট স্কোর ভালো তার কাছ থেকে কিছুই নেওয়া হচ্ছে না, যার ক্রেডিট স্কোর মোটামুটি ভালো, একেবারে ভালো না, ভালোর থেকে একটু নিচে, তার কাছ থেকে হয়তো 50, 60, 70, 80, $100 নেওয়া হচ্ছে। আর যার ক্রেডিট স্কোর বেশি খারাপ তার কাছ থেকে 300, 250, 400, এরকম 200 নেওয়া হচ্ছে। তো এই যে ক্রেডিট স্কোর, এই ক্রেডিট স্কোরের আবার ক্যাটাগরি আছে। এখানে ব্যাড ক্রেডিট স্কোর, গুড ক্রেডিট স্কোর আর এক্সিলেন্ট ক্রেডিট স্কোর। তো সাধারণত এক্সিলেন্ট ক্রেডিট স্কোরকে বলা হয় 750+ বা 720+। এক কোম্পানি এক রকম করে, বাট নট লেস দ্যান 700। লেস দ্যান 700 সেটা এক্সিলেন্ট না, গুড ক্রেডিট। তো যার এক্সিলেন্ট ক্রেডিট তিনি যে কোনো ব্যাংকের থেকেই সহজেই লোন পাবেন। তার মানে এই এক্সিলেন্ট ক্রেডিট মানে কি? লেনদেন ভালো, আপনার ইনকাম ভালো, হ্যাঁ, আপনি কারোর কাছ থেকে লোন টোন নিলে আপনি সময় মতো পরিশোধ করেন, যে কারণে আপনার ক্রেডিট স্কোর 750+। আর যার লেনদেন ভালো না, তার ওই যে 700, লেস দ্যান 700 বা মোর দ্যান 600, আবার কারোর লেস দ্যান 600। তো ঠিক বাংলাদেশের বিভিন্ন দেশের এই যে S&P যে ক্রেডিট রেটিং করে, এটার ক্ষেত্রেও একটা দেশ যেমন উন্নয়নমূলক কাজের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংকের কাছ থেকে লোন নেয়। যেমন আমাদের দেশের পদ্মা সেতু প্রকল্প, তারপরে মেগা প্রকল্প যতগুলো আছে,
আপনার মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে আমরা যে লোন নিয়েছি বিভিন্ন জায়গা থেকে, তো এই লোন নেওয়ার ক্ষেত্রেও এই ক্রেডিট স্কোর খুব প্রয়োজন হয়। আমাদের ক্রেডিট রেটিং যদি নিচে নেমে যায় তাহলে আমাদেরকে কোনো ধনী দেশ লোন দেবে না। এই হচ্ছে একটা বিষয়। দিলেও অনেক দর কষাকষি করতে হবে, ঘষা মাজা করতে হবে, তোষামত করতে হবে, তারপরেও হয়তো যা চাইবেন তা দিবে না। আবার কোনো কোনো ক্ষেত্রে লোন আপনি পাবেন কিন্তু চড়া সুদে আপনাদেরকে লোন দেবে। যাদের ক্রেডিট স্কোর ডাউন তারা লোন পায় কিন্তু তাদের মানে ইন্টারেস্ট রেটটা এত বেশি থাকে যে যাতে লোনটা মার গেলেও ব্যাংকের ক্ষতি না হয়। এরকম যাই হোক, এটা আমি একটা সাধারণ সেন্সে আপনাদেরকে একটা বুঝ দিলাম আর কি। তো সব মিলিয়ে বাংলাদেশের অর্থনৈতিক রেটিং এখন খুব রিস্কি অবস্থায় আছে, যেটা দেশের জন্য ক্ষতি, এটা অবশ্যই বলতে হবে। বাট আমরা যারা আন্দোলনে আছি, আমরা যারা রক্তচোষা হাসিনার পতন চাই, হাসিনার ক্ষমতায় আর থাকতে দেখতে চাই না, তাদের জন্য একটা গুড নিউজ। কারণ আমরা ডলার পাঠাচ্ছি না। আই বিলিভ আমরা প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছি না। তো এই জায়গায় একটা ধস নেমেছে ডলার সংকটে। আর আরেকটা ধস নেমেছে হচ্ছে বাংলাদেশে ডলার কিনতেও পাওয়া যাচ্ছে না। আপনারা হয়তো একটা নিউজ জানেন না যে বাংলাদেশ ব্যাংকের একটা আইন ছিল বা একটা নির্দেশনা ছিল অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে। সেটা হলো বাংলাদেশ ব্যাংক ডলারের একটা রেট বেঁধে দিত যে এর উপরে দাম দিয়ে তোমরা ডলার কিনতে পারবা না, এর ভিতরে থাকতে হবে। কিন্তু এই বর্তমান সংকটকালীন সময়ে বাংলাদেশ ব্যাংক সেই নিয়মটা তুলে দিয়েছে। অর্থাৎ অন্যান্য যে ব্যাংকগুলো আছে, সোনালী ব্যাংক বলেন, রূপালী ব্যাংক বলেন, পূবালী ব্যাংক বলেন, অগ্রণী ব্যাংক বলেন, জনতা ব্যাংক বলেন, এই সমস্ত ব্যাংকগুলিকে আর আগের সেই আইনের মধ্যে বেঁধে দেয়নি। সেই আইন তুলে নিয়ে আইনটা শিথিল করা হয়েছে। কিভাবে? ব্যাংকগুলোকে এখন ছাড় দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের ইচ্ছা মতো যত দামে পারো তত দামে ডলার কেন। আগের সেই আইন নাই যে এই দামের মধ্যে কিনতে হবে, এই দামের উপরে যেতে পারবে না। কারণটা কি? কারণ একটাই, যে ডলার মানে সরকারের কবজায় নিয়ে আসো। মাঠে, ব্যাংকের বাইরে, খোলা বাজারে যত ডলার আছে সব কিনে মানে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসো, কারণ সরকারের ডলার দরকার। তো এখন আপনারা জানেন যে এই আন্দোলনের পূর্ব মুহূর্তেও ডলারের দাম ছিল 117 টাকা, এখন সেটি দাঁড়িয়েছে 127 টাকা। কোথায় 17 আর কোথায় 127, তার মানে 10 টাকা বেড়েছে এই এক সপ্তাহের ব্যবধানে। তো তার মানে এই যে 127 টাকা বললাম, 127 টাকা দিয়েও ডলার পাওয়া যাচ্ছে না। 127 টাকা দিয়েও ডলার পাওয়া যাচ্ছে না। মানে শেখ হাসিনা ডলারের এত সংকটে পড়েছে যে বাংলাদেশ ব্যাংকের আইন শিথিল করে অন্যান্য ব্যাংকগুলিকে তাদের ইচ্ছা মতো ডলার কেনার ঘোষণা দেওয়ার পরেও বেশি দাম দিয়েও ডলার বাজারে নাই। কেন নাই? আমরা তো ডলার পাঠাচ্ছি না ভাই, আমরা তো ডলার পাঠাচ্ছি না। সরকার যদিও বাংলাদেশ ব্যাংককে বলে দিয়েছে যে মানে রিজার্ভের কথা, আমাদের রেমিটেন্স কত আসতেছে, এই সপ্তাহে কত আসলো, আগামী সপ্তাহে কত আসলো, গতদিন কত আসছে, এই বিষয়গুলো যেন মিডিয়ায় না বলে, এটা হয়তো রক্তচোষা বলে দিয়েছে বাংলাদেশ ব্যাংকে। এই জন্য আমরা এই তথ্যটা পাচ্ছি না যে প্রতিদিন কি পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে যাচ্ছে। এই তথ্য কিন্তু আমরা বেশ কিছুদিন পাচ্ছি না। গত সম্ভবত শনিবারের পর থেকে বা শুক্রবারের পর থেকে, আজকে কিন্তু আর এক শুক্রবার, তো গত এক সপ্তাহে কিন্তু আমরা রেমিটেন্সের মানে প্রতিদিনের রেমিটেন্স যেটা আসছে বাংলাদেশে সেই খবরটা আমরা জানি না। কেন? বাংলাদেশ ব্যাংক আমাদেরকে জানাচ্ছে না। তার মানে শেখ হাসিনা বোঝানোর চেষ্টা করতেছে শেখ হাসিনার ঘরে কিছুই নাই, হ্যাঁ, কিন্তু শেখ হাসিনা ঘর থেকে পানি খেয়ে বাইরে এসে ঢেকুর উঠাচ্ছে যে আমি মানে গোশত পোলাও খেয়ে আসলাম। আসলে পানি ছাড়া ঘরে কিছুই নাই। তো শেখ হাসিনা বোঝানোর চেষ্টা করতেছে যে দেশ ঠিকঠাক মতো চলতেছে, হ্যাঁ, রপ্তানি বাণিজ্য, আমদানি বাণিজ্য সবই ঠিকঠাক মতো চলতেছে, রেমিটেন্সও ঠিকঠাক মতো আসতেছে, এটা জনগণকে বোঝানোর চেষ্টা করতেছে। কিন্তু বাস্তবতা হলো যে এই ডলার সংকটই শেখ হাসিনাকে বেকায়দায় ফেলবে। এই ডলার সংকটই শেখ হাসিনার পতন ডেকে আনবে। কারণ ডলারের সংকট হলে যা হবে,
ডলারের সংকট হলে এই যে আমাদের যে কিস্তি আছে না, মানে মেট্রো রেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে কিস্তি আছে, এই কিস্তিগুলা কিন্তু মোর অরলেস $800 মিলিয়ন, অলমোস্ট $1 বিলিয়ন। তো এই কিস্তি থেকে দেবে, এলো একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে আমাদের আমদানি ব্যয় হচ্ছে অ্যাবাউট $75 বিলিয়ন, আর আমাদের রপ্তানি আয় হচ্ছে অ্যাবাউট $65 বিলিয়ন। তার মানে আমদানি ব্যয় রপ্তানি আয়ের থেকে $10 বিলিয়ন বেশি। তো এখন এই $10 বিলিয়ন আপনি এই শূন্য স্থান পূরণ করবেন কি দিয়ে? প্রবাসী আয় দিয়ে করবেন। কথা বোঝা গেছে? তো প্রবাসী আয় নেই, যেখানে প্রবাসী আয় নেই, যতটুকুই আছে এটা দিয়ে আপনি এই মেগা প্রজেক্টের কিস্তি দেবেন কি দিয়ে, আর আমদানি ব্যয় মেটাবেন কি দিয়ে? আপনি যখন কোনো পণ্য অন্য দেশ থেকে আনবেন, তখন তো টাকা দিলে আপনার পণ্য দেবে না, তাদেরকে ডলার দিতে হবে। ডলার দিলেই তারা পণ্য খালাস করবে, তার আগে তো পণ্য খালাস করবে না। তো এখন আপনার যদি ন্যূনতম অর্থনীতির নলেজ থাকে, আপনি সহজেই বুঝবেন যে একটা দেশের আমদানি ব্যয় এবং রপ্তানি আয় যদি স্বাভাবিকভাবে না চলে, তাহলে সেই দেশ কলাপস করে, সেই দেশ আর সরকার চালাতে পারে না, ব্যর্থ হয়। তো সুতরাং আমি বিশ্বাস করি যে আমাদের এই চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে রেমিটেন্স শাটডাউন আন্দোলন একাকার হয়ে শেখ হাসিনাকে গণভবন থেকে টেনে হিঁচড়ে নামাতে সহযোগিতা করবে। সুতরাং বাংলাদেশে আমাদের ভাই বোনেরা মাঠে ময়দানে নিজের জীবনটা বিলিয়ে দিচ্ছে দেশ এবং দেশের মানুষকে পরাধীনতার শিকল থেকে মুক্ত করার জন্য। আর আমরা যারা প্রবাসে আছি, আমরা এবং আমাদের আত্মীয় স্বজন বা পরিবার যারা বাংলাদেশে আছে, তারা যে কাজটা করবে, প্রবাসী যে কাজটা করবে, পরিবারের মায়া কিছুটা ত্যাগ করতে হবে। পরিবারের অনেক বাহানা, অনেক কিছু থাকতে পারে, এগুলো একটু ত্যাগ করতে হবে। এই মায়া, এই ভালোবাসাটা ত্যাগ করে ডলারগুলো, রেমিটেন্সগুলো নিজের কাছে রাখতে হবে। আর বাংলাদেশে আমাদের পরিবার যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, আপনাদেরকে বলবো, আপনারা একটু অর্থনৈতিকভাবে কষ্ট সহ্য করুন। অন্যান্য পরিবারের ছেলে মেয়েরা জীবন বিলিয়ে দিচ্ছে দেশ স্বাধীন করার জন্য, আমরা কি এতটুকু আর্থিক কষ্ট করতে পারবো না? অবশ্যই পারবো। যেহেতু আপনার ছেলে মেয়ে বা আপনার পরিবারের সদস্য বিদেশে থাকে, সুতরাং মানুষের কাছে যদি আপনি টাকা পয়সা ধার চান, সহজেই সে ধার দেবে, কারণ সে জানে যে তার পরিবারের সদস্য বিদেশে থাকে, টাকা ধার দিলে সহজে আমি আবার পাবো। অতএব ধার দিনা করে হলেও আগামী 3 থেকে 6 মাস চলার চেষ্টা করুন দেশ স্বাধীন করার লক্ষ্যে। এই কাজটুকু আপনাদেরকে করতে হবে। আমি প্রতিদিনই কোনো না কোনো জায়গায় খোঁজখবর নেওয়ার চেষ্টা করতেছি, কাজ হচ্ছে ভাই, রেভলিউশন হচ্ছে। যারা কখনোই এগুলো নিয়ে চিন্তা করেনি তারা পর্যন্ত, গতকালকে মাগরিবের নামাজের সময় কয়েকজন আমাকে বলেছে, নাইব ভাই আমরা আপনাদেরকে ফলো করতেছি, আপনারা যে নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনা মোতাবেক আমরা সামনে অগ্রসর হচ্ছি, এবং আমাদের আশেপাশে বন্ধু বান্ধব প্রতিবেশী যারা আছে তাদেরকেও বলতেছি যে তোমরা কেউ রেমিটেন্স বাংলাদেশে পাঠাবে না। আর আমার একজন বন্ধু তো বলেই ফেললো, যিনি বাংলাদেশে একটি উন্নয়নমূলক কাজ করতেছেন, যার প্রতি মাসে 8-10 লাখ টাকা করে পাঠাতে হয়, উনি বলছেন নাইব ভাই 3 মাসের জন্য কাজ বন্ধ। তার মানে এমনি ভাবে যদি সারা পৃথিবীতে যেখানে যেখানে আমাদের প্রবাসীরা আছে, তারা যদি এই রেমিটেন্স শাটডাউন আন্দোলনে অংশগ্রহণ করে, তাহলে শেখ হাসিনাকে যেতেই হবে ইনশাআল্লাহ, নো ম্যাটার হোয়াট। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।